আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আর কথা আমি বলছি না, মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা ইতিমধ্যেই সম্ভাব্য বিমান হামলার একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছেন। তবে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে হামলার চূড়ান্ত যে সম্মতি এখন পর্যন্ত দেওয়া হয়নি। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসের বিবেচনায় থাকা পরিকল্পনায় ইরানের বিরুদ্ধে আরও ব্যাপক এবং ধ্বংসাত্মক হামলার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে ইরানের পরমাণু স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে মার্কিন বিশেষ বাহিনীর সম্ভাব্য যে স্থল হামলা রয়েছে বা জমিনের মধ্য দিয়ে হামলা, তা বিষয়ে কিন্তু তারা আলোচনা করছেন। সামরিক বিশ্লেষকদের মতে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছতে পারে। বিশেষ করে মার্কিন বিশেষ বাহিনীর সম্ভাব্য স্থল অভিযানের আলোচনা আঞ্চলিক সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে জানায়, বর্তমান যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়লে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের নাম পরিবর্তনের পরিকল্পনাও করা হচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে, আগের অপারেশনের নাম ছিল অপারেশন অ্যাপিক ফিউরি। বর্তমানে নতুন অভিযানের কোড নেম হতে পারে অপারেশন স্লেজ হ্যামার। কূটনীতিক বিশ্লেষকদের ধারণা, ইরানের পরমাণু কর্মসূচিকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দেওয়ার কৌশলের অংশ হিসেবেই ওয়াশিংটন এবং তেল আবিব নতুন সামরিক প্রস্তুতি জোরদার করছে। একই সঙ্গে হরমুজ প্রণালী, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্য নিরাপত্তা নিয়েও আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বিশেষ করে চীনের বৈঠকে যখন অনেকটা খালি হাতে ডোনাল্ড ট্রাম্প ফিরেছেন এবং চীন নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের যে প্রস্তাব ছিল তা আজকে আটকে দেওয়ার সরাসরি ঘোষণা দিয়েছে, এর পরপরই কিন্তু নতুন করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের যে প্রস্তুতি সেটা ব্যাপক বিস্তৃত করেছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে আকাশে উড়ন্ত যুদ্ধ বিমানগুলোকে রিফুয়েলিং করার জন্য যে ট্যাঙ্কার বিমান রয়েছে সেগুলো জর্ডানের ঘাঁটি এবং ইসরায়েলের ঘাঁটিতে বড় ভিত্তিতে পৌঁছে গেছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি তার স্টেটমেন্টে দাবি করেছেন, হয় ইরান চুক্তি করবে, না হয় ইরান ধ্বংস হয়ে যাবে। যদি কোনো চুক্তি না হয়, ইরানের বিরুদ্ধে সবথেকে শক্তিশালী যে হামলা রয়েছে তা তিনি করবেন, এমনটা তিনি ঘোষণা দিয়েছেন। যদিও ইরানের বিরুদ্ধে এই ধরনের হামলা বাস্তবায়ন স্ট্র্যাটেজিকভাবে খুবই জটিল বিষয়। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে এবং ইউএস কংগ্রেসে যেই ধরনের প্রতিবেদন পাওয়া গেছে, যুক্তরাষ্ট্রের যে মিসাইল সক্ষমতা, বিভিন্ন ধরনের সারফেস টু এয়ার বা এয়ার টু সারফেস যে মিসাইল রয়েছে তার মজুদ অনেকাংশে কমে গেছে। দ্রুত গতিতে সেগুলো পুনরায় উদ্ধার করা কঠিন বিষয়। সুতরাং এয়ার পাওয়ারের উপর নির্ভর করে হামলার বিষয়টা জটিল। এইবার হামলা করতে হলে হামলা অবশ্যই যুক্ত করতে হবে পদাতিক হামলা। ইরানের যে কোস্টাল লাইন রয়েছে, একেবারে পার্সিয়ান সাগর থেকে শুরু করে ওমান সাগর পর্যন্ত, সেটি প্রায় 2000 কিলোমিটার লম্বা এবং এই বিশাল সমুদ্রপথ পাড়ি দিয়ে পদাতিক হামলা করতে হলে বিশাল পরিমাণের লজিস্টিক্স সাপোর্ট লাগবে। একটি বিমান হামলা যখন করা হয় তখন বিমানটি যে কোনো স্থান থেকে উড্ডয়ন করে হামলা করে আবার চলে যেতে পারে। এর জন্য বিশাল লজিস্টিক সাপোর্ট বা দীর্ঘদিনের প্রস্তুতির প্রয়োজনীয়তা খুব কম হয়। তবে পদাতিক হামলার বিষয়টা একেবারে ভিন্ন। একটি পদাতিক হামলা করতে হলে সৈন্যদের খাবার, রসদ, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রেরণের দীর্ঘদিনের সাপ্লাই চেইন নিশ্চিত করতে হয় এবং এর জন্য যে ট্যাঙ্ক রয়েছে, আর্টিলারি রয়েছে, তা বিভিন্ন স্থানে মজুতের জন্য বড় ধরনের ট্রান্সপোর্ট ফ্লাইট অবতরণ করার যে ঝুঁকি রয়েছে সেগুলোও নিতে হয়। প্রশ্ন হচ্ছে, ইরানের উপকূলে যে কোনো ধরনের এই ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা ছাড়া যুক্তরাষ্ট্র এটা বাস্তবায়ন করতে পারবে না, প্রায় অসম্ভব ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের বিরুদ্ধে এই পদাতিক হামলায় কোন কোন দেশ সম্ভাব্য সহযোগী হতে পারে বা সহযোগিতা করতে পারে। দেখুন, সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতের যে
যে বিষয়টা রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ স্ট্র্যাটেজিক লোকেশনের দিক থেকে কুয়েত একেবারে কাছাকাছি, ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থিত, যেখান থেকে কুয়েতের কয়েকটি দ্বীপ রয়েছে। সেই দ্বীপে যদি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অবতরণ করে, সেখান থেকে বিভিন্ন ধরনের মিশন পরিচালনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত যে খার্ক দ্বীপ রয়েছে ইরানের, যেখান থেকে বিভিন্ন তেলের সাপ্লাই দেওয়া হয়, তার দ্বীপটির একেবারে কাছাকাছি তারা অবস্থান করতে পারবে। এবং যুক্তরাষ্ট্র যেমনটা হুমকি দিয়ে আসছিল যে এই খার্ক দ্বীপ তারা দখল করবে, সেটি করার জন্য তারা প্রচেষ্টাও করতে পারে। সুতরাং কুয়েত এখানে সম্ভাব্য সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট অফ গ্রাউন্ড রয়েছে তা হিসাবে উদীয়মান হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখানে সরাসরি এত বড় ঝুঁকি নিয়ে যুক্ত হবে কিনা। দেখুন, এই ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের বিষয়টি এর পূর্বেই কিন্তু প্রকাশিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এই মধ্যপ্রাচ্যের বহু দেশকে একত্রিত করে ইরানের বিরুদ্ধে এই ধরনের পদাতিক হামলার বিষয়ে সরাসরি তাদের রাজি করানোর চেষ্টা করেছিল। এখন যেহেতু যুক্তরাষ্ট্র বড় ধরনের পদাতিক হামলার কথা বিবেচনা করছে, তখন নিশ্চিতভাবেই এই দেশগুলো যুক্ত হওয়ার বিষয়ে সম্ভাবনাও বাড়ছে। সুতরাং এখানে এইবার শুধু যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ইরানের যুদ্ধ নয়, আঞ্চলিকভাবে আরও কয়েকটি দেশ এই যুদ্ধে যুক্ত হবে এবং আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার যে ঝুঁকি, সেটিও কিন্তু প্রবল পরিমাণে তৈরি হয়েছে। দেখুন, একটি বড় প্রতিপক্ষের বিরুদ্ধে যখন বড় সামরিক অভিযান পরিচালনা শুরু করার সময় এসে যায় বা শুরু করার সিদ্ধান্ত হয়, তখন বাকি যে ছোট ছোট ফ্রন্ট রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়, কারণ বড় প্রতিপক্ষকে মোকাবেলা করাই কঠিন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের মতো বড় প্রতিপক্ষের বিরুদ্ধে পদাতিক ফ্রন্টে যুদ্ধ করতে চাচ্ছে, যেখানে লেবাননের ফ্রন্ট অলরেডি ওপেন। বহুবার চেষ্টা করা হয়েছে ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি করার জন্য, তবে চূড়ান্তভাবে যখন এমন আশঙ্কা হচ্ছে বা গুঞ্জন হচ্ছে পদাতিক হামলা ইরানের বিরুদ্ধে শুরু হবে, তখন বলতে পারেন অনেকটা যুক্তরাষ্ট্র নিজের মধ্যস্থতাই লেবাননের সঙ্গে ৪৫ দিনের যুদ্ধবিরতি চুক্তি করেছে ইসরায়েলের। দেখুন, ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছায় ইউএস কংগ্রেসের অনুমতি ছাড়াই ৬০ দিন যুদ্ধ করতে পারবেন ইরানের বিরুদ্ধে নতুন মিশনে, আর সেখানে ৪৫ দিনের যুদ্ধবিরতি লেবাননের সঙ্গে করানো হয়েছে। মানে এই ৪৫ দিন দুই পক্ষের সঙ্গে ইসরায়েলের আর যুদ্ধ করতে হবে না। এটি একটি কৌশলগত স্ট্র্যাটেজি হিসাবে অনেকেই কিন্তু দেখছেন। যখন ইরানের সঙ্গে যুদ্ধ চলে বা হামলা করা হয়, তখন লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চলে, মানে লেবাননকে তখন স্টপ। আবার যখন লেবাননের সঙ্গে যুদ্ধ চলে, তখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি, ইরান স্টপ। মানে দুই পক্ষের সঙ্গে একসঙ্গে লড়াই করতে হচ্ছে না। এটি কিন্তু কৌশলগতভাবে বড় একটি সামরিক সুবিধা। প্রশ্নটা হচ্ছে যে যখন ইরানের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র তার নতুন মিশন বাস্তবায়নে পদাতিক হামলা শুরু করে, তখন কি লেবাননের সঙ্গে এই যুদ্ধবিরতি টিকবে বা লেবাননের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হবে না? বিষয়গুলো সেটার উপরই নির্ভর করছে যে এই যুদ্ধবিরতি টিকবে কিনা। অনেক সামরিক বিশেষজ্ঞরাই বলছেন যে যদি ইরানের বিরুদ্ধে হামলা হয়, পদাতিক হামলা, তখন ৪৫ দিনের এই যে যুদ্ধবিরতি করা হয়েছে লেবাননের সঙ্গে ইসরায়েলের, সেটা হয়তো চূড়ান্তভাবে নাও টিকতে পারে, কারণ ইরান তার প্রক্সিদের মাধ্যমে সর্বোচ্চ শক্তি ব্যবহারের জন্য ওই সময় প্রচেষ্টা হয়তো নেবেন। দেখার বিষয়ে চূড়ান্তভাবে ধাপে ধাপে বিষয়গুলো কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।